হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ব্রেইনস্টর্মিং। আমি আব্দুল কাদের, এডিটরের হোস্ট। আর আজকে আমাদের আলোচনার বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয় ষষ্ঠ অধ্যায় থেকে। এটা হচ্ছে এই অধ্যায় 4 নম্বর অঙ্কটা। এর আগে 1, 2, 3 এর যে অঙ্কগুলো ছিল এগুলো আলোচনা করা হয়েছে। তোমরা যারা মিস করেছো অবশ্যই দেখে নিও, যাতে করে এগুলো বুঝতে তোমাদের সুবিধা হয়। ওকে, তাহলে আমরা স্টেটমেন্টটাকে পড়ি। বলা আছে খোলা বাক্যে খালি ঘরে সংখ্যা বসাও। এগুলো হচ্ছে খোলা বাক্য। খালি করে সংখ্যা বসাতে মানে এখানে আমাকে এমন সংখ্যা বসাতে বলতেছে যাতে করে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তো গাণিতিক বাক্যের কথা যেটা বলা হয়ে থাকে যে যখন কোনো সংখ্যাকে কোনো একটা বিষয়কে সংখ্যা আকারে প্রকাশ করা হয়, যেখানে বিভিন্ন প্রতীক সাইন ইউজ হয়। প্রতীক বলতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইকুয়াল এগুলো দিয়ে প্রকাশ করা হয়, তখন সেটাকে আমাদের গাণিতিক বাক্য বলা হয়ে থাকে। তো আমরা স্টার্ট করি। তো আমরা এখান থেকে স্টার্ট করি 1 নাম্বারটা সমাধান। ওকে, তো আমরা সংখ্যাটাকে তুলি আগে এখানে, এবং এটা ক্ষেত্রে তুলতে হবে অবশ্যই +9 49 15। আচ্ছা, এখানে আমরা বা দিই। এখানে বা হতে পারে, অনেক অ্যারো দেয়, তো অ্যারো দেওয়াটা অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্টেড না। তো আমরা বা দিই। এখানে বা কখন হয়, অথবা অনেক ক্ষেত্রে আমরা দেখি এখানে সমান সমান হয়। যদি কোনো একটা গাণিতিক বাক্যে সমান সমান অলরেডি বিদ্যমান থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সমান সমান দিতে পারবো না, কারণ একই বাক্যে দুটো সমান সমান হতে পারে না। তো এখানে যদি সমান সমান থাকে এ পাশে আমরা বা দিব, তাহলে সেটা ঠিক থাকবে। তো আমাকে দেখতে হবে যে কোথায় কোথায় আমাদের ক্যালকুলেশন করা সম্ভব, আমরা ক্যালকুলেশন করব। যদি আমরা এখানে দেখি এখানে ক্যালকুলেশন করা সম্ভব না, কারণ এটা হচ্ছে ঘর, এটার সাথে আমরা জানি না অ্যাকচুয়ালি এই ঘরে কতটুকু ভ্যালু বসতে পারে। তো আমরা দেখবো দু অংশ বিবেচনা করে কোন অংশের কাজ আমরা করতে পারবো। তো আমাদের এখানে সম্ভব না, আমরা এখানে করবো। তাহলে হচ্ছে ঘর প্লাস যোগ 9। তাই এখানে 45 থেকে 15কে, সরি 49 থেকে 15কে বাদ দিতে হবে। তাহলে রাফটা আমি এখানে করি 49 বিয়োগ 15। ওকে, 9 থেকে 5 গেলে 4 থাকে, হাতে কোনো সংখ্যা নেই। 4 থেকে 1 গেলে 3 থাকে। ওকে, তাহলে আমাদের এটার ভ্যালু হচ্ছে আমাদের 34। এটা মানে বিয়োগ করলে 34 আসে। আচ্ছা, পরের লাইনে যদি আমরা দেখি, এই বিষয়টা হচ্ছে ক্রিটিক্যাল, যে আসলে আমাদের এখন এটার মধ্যে কিছু করা সম্ভব না, এটাকে আমাকে কিছু করতে হবে। তো গণিতের ভাষায় এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে যে প্লাস বা যোগ 9 বলা হয়। তো সমান সমান এটা হচ্ছে অত্যন্ত ক্রুশিয়াল পার্ট। আমাদের খেয়াল রাখতে হবে সমান সমান এই পাশে যদি কোনো সংখ্যা থাকে প্লাস, ওই পাশে হয়ে গেলে হবে মাইনাস। এই পাশে যদি কোনো সংখ্যা মাইনাস থাকে, সমান সমান এই পাশে চলে গেলে সেটা প্লাস হয়ে যাবে। তার মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। তার মানে যখন সে পক্ষ চেঞ্জ করবে, ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে আসলে, সে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। অনুরূপভাবে এই পাশে যদি কোনো কিছু গুণ থাকে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এই পাশে যদি কোনো কিছু ভাগ থাকে, এখানে গেলে গুণ হয়ে যাবে। আমরা আবার রিভার্স চিন্তা করবো। এখান থেকে যদি কোনো প্লাসকে আমরা আনতে চাই, এখানে মাইনাস হয়ে যাবে। এখান থেকে যদি কোনো মাইনাসকে আনতে চাই, তাহলে সেখানে প্লাস হয়ে যাবে। তাহলে এই পাশে প্লাস থাকলে সে পাশে মাইনাস হয়ে যাবে, সেই পাশে যদি মাইনাস থাকে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। প্লাসের সাথে মাইনাসের সম্পর্ক। আর যদি এই পাশে গুণ থাকে ওই পাশে ভাগ হয়ে যাবে, আর এই পাশে ভাগ থাকলে ওই পাশে গুণ হয়ে যাবে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, খেয়াল রাখতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে 9 প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে ঘর থাকবে, তাহলে +9 ওই পাশে কি হয়ে যাবে, -9। আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে 9টাকে আমরা এখানে সরাচ্ছি। অনেকে কি করে, 9টাকে এখানে রাখে, 34 এই পাশে সরিয়ে দেয়, যেটা মোটেও সম্ভব না। তো এখানে অলরেডি একটা সংখ্যা কিন্তু বিদ্যমান আছে, তাকে আমরা সরাতে পারবো না। সে কিন্তু তার জায়গায় বসে থাকবে, সে এখান থেকে এ পাশে আসবে। তাই এই পাশের সংখ্যাগুলো পিছে বসবে, এটা অবশ্যই পিছে বসবে। এটা প্লাস, এটা মাইনাস হয়ে গেছে। আশা করি এই জায়গাটা কারো কোনো প্রবলেম নেই। এখন আমরা তাকে মাইনাস করবো। 34 থেকে 9 বাদ দিব, 34 - 9। তাহলে যেহেতু উপরের সংখ্যা ছোট, 34, সরি 4কে আমাকে 14 ধরতে হবে। 14 থেকে 9 গেলে থাকে হচ্ছে 5, হাতে আছে 1, 3 থেকে 1 দিলে থাকে হচ্ছে 2, 25। অতএব ঘর সমান সমান 25, উত্তর 25। এখানে একটা জিনিস লেখা যায় যেটা অনেকে অ্যাকসেপ্টেড করে, আমি উত্তরটাকে মুছে দিচ্ছি। আরেকটা লাইন লিখে নেওয়া খুবই ভালো, সেটা হচ্ছে এরকম যে এটা বাদ দিব আমরা। অতএব এটাকে আমরা তুলবো, এখানে আমরা খালি ঘর দিব। খালি ঘর যোগ 9 সমান সমান
49 মাইনাস মানে বিয়োগ 15। এই ঘরের মধ্যে এই অ্যান্সারটাকে আমরা বসিয়ে দেব, তারপর লিখবো হচ্ছে আমার উত্তর। এটা আরো সুন্দর হয়, এভাবে করলে আরো ভালো দেখা যায়। এটাকে সুন্দর করে জাস্ট প্রকাশ করা। উত্তর হবে 25, বাট এখানে দিলে ভালো, এটা না দিলে কোনো প্রবলেম নেই, দিলে ভালো। আশা করি এটাতে কারো কোনো প্রবলেম নেই। আমরা 2 নম্বরে শিফট করতেছি, এখানে আমরা ডাক দিয়ে দিই। আচ্ছা, 2 নম্বর সমাধান। আমরা কোশ্চেনটাকে আগে তুলবো। 9 গুণ ঘর সমান সমান 36 গুণ 2। ওকে, আমরা বাদ দিব এখানে। কেন দিব এটা বলছো অলরেডি। এই দুটো পক্ষের মধ্যে আমাদের এখানে কাজ করা সম্ভব না, কারণ আমরা মানটা জানি না। এখানে আমরা কাজ করব, এটা যা আছে আমরা তাই রেখে দিব। তাহলে 36 দিয়ে 2কে গুণ করতে হবে। 36 গুণ 2, 6 দুগুণে 12, 12 2 হাত আছে 1, 3 দুগুণে 6 আর 1 7। তাহলে এ পাশে গুণফল হচ্ছে 72, এই দুটোর গুণফল হচ্ছে 72, যেটা এখানে করা হয়েছে। এবার একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এই বিষয়টা খুবই প্রবলেম হয় সত্যিকার অর্থে। সেটা হচ্ছে যে এখানে যেমন ক্যালকুলেশন দেওয়া আছে 9 গুণ ঘর, আমি একটু আগে বললাম যে এ পাশে যোগ থাকলে ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, এ পাশে গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। কিন্তু সামনে যদি কোনো চিহ্ন না থাকে, এটাকে আমরা কি ধরবো? তো সম্ভাব্য সামনে যদি কোনো সাইন দেওয়া না থাকে, যেমন এখানে কিন্তু কোনো প্রক্রিয়া সাইন দেওয়া নেই, যদি না দেওয়া থাকে তারপর আমাকে দুটো সংখ্যা ধরে নিতে হবে। সেটা হচ্ছে যে একটা হয় না হয় সেখানে যোগ আছে, না হয় সেখানে গুণ আছে, এই দুটো সংখ্যা একটা মানে ধরে নেওয়া এখানে বিদ্যমান আছে। তাহলে যোগ অথবা গুণের ক্ষেত্রে কোনটাকে ধরবো? আমরা দেখবো পুরো প্রসেসিংটাকে, সেটা কি অবস্থায় আছে। পুরো প্রসেসিং সেটা যদি যোগ আর বিয়োগের মধ্যে হয়, আবারও বলতেছি পুরো প্রসেসিংটা যদি যোগ আর বিয়োগের মধ্যে হয়, তখন আমাকে সামনে যোগ বিবেচনা করতে হবে। আর পুরো প্রসেসিংটা যদি গুণ অথবা ভাগে হয়, তখন আমাকে মনে করতে হবে সামনে গুণ আছে। তার মানে সংখ্যা আমাকে বলে দিবে সেখানে গুণ হবে নাকি যোগ হবে। পুরো প্রসেসিং বা পুরো অবস্থা যদি গুণে থাকে তাহলে এখানে গুণ হবে, গুণ অথবা ভাগ থেকে গুণ হবে, আর পুরো অবস্থা যদি যোগ অথবা বিয়োগ থাকে সেখানে কি আসবে? যোগ হবে। তাহলে আপাতত এই দুটো সাইনের মধ্যে এখানে গুণ হবে, কারণ বাকিগুলা গুণের মধ্যে দেখা যাচ্ছে। ওকে, যোগ বা বিয়োগ যাই থাকুক সামনে যোগ হবে, গুণ বা ভাগ যাই থাকুক সামনে গুণ হবে। তো এখানে মনে মনে গুণ ধরতে হবে। এখানে গুণ, এই পাশটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, এটাকে বললাম যে এই পাশে কোনো সংখ্যাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, যোগ থাকলে বিয়োগ হবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে। তো এখানে আমরা ঘর দিব। তো একটু আসি, তাহলে আমরা এটাকে এভাবে লিখবো যে 72 ভাগ 9। এটাকে এভাবে লেখা যায়, বা আরেকটা সিস্টেম আছে। আচ্ছা ঠিক আছে, আমি সিস্টেমে যাচ্ছি না, আপাতত এভাবে থাক, এটা অনেকে বুঝতে পারে, সমস্যার কথা না। তো ঘরের আগে তাহলে গুণ ছিল, এখানে কিন্তু গায়েব হয়ে গেছে। তাহলে সামনে গুণ চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামনে যোগ চিহ্ন অথবা গুণ চিহ্ন এই দুটোর কোনো প্রয়োজন নেই, এটা ধরে নেওয়া হয়। যেমন এখানে ছিল বাট ধরে নেওয়া হয়েছে, সামনে গুণ অথবা যোগের কোনো প্রয়োজন নেই, এমনি বোঝা যায়। ওকে, এবার আমরা যদি ভাগ করি, ঘর কত আসবে? 9কে 72 দিয়ে, সরি 72, 9 দিয়ে 72কে ভাগ করতে হবে। এখানে আমরা করব, তাহলে 8 নং কত আসে? 8 নং 72। এটা ডাইরেক্ট এটা 9 নামটা পড়লে আসে 8 নং 72। এটা একটা সিম্পল একটা নাম, তো তোমরা আশা করি সবাই জানো। কত আসবে এখানে? 8 আসবে, 8 নং 72। আর লিখবো যে অতএব এই সংখ্যাটাকে আমরা তুলবো, গুণ ঘর সমান সমান 36 গুণ 2, খালি করে কি আসবে? 8 আসবে। এটাকে একটু বার করলাম, উত্তর ঘর থেকে 8 দিতে হবে, উত্তর। আশা করি এটাতে কারো কোনো প্রবলেম নেই, সিম্পল একটা ম্যাথ ছিল। এগুলো একই নিয়ম অনুসরণ করা হয়ে থাকে। তো আমি এই পাশটাকে মুছে দিচ্ছি। যদি আমরা পরের অঙ্কটা আলোচনা করি, পরের হচ্ছে 3 নম্বর অঙ্ক, আমরা এটাকে ব্লক করে দিচ্ছি বা আটকে দিচ্ছি। 3 নম্বরটা আছে 81 ভাগ ঘর সমাধান 3। 81 ভাগ ঘর সমান সমান 27 ভাগ 3। 27 ভাগ 3। আচ্ছা,
তো আমাদের এই দুটো অংশের মধ্যে সমান সমান দুটো অংশের মধ্যে এখানে কাজ করা সম্ভব না, আমরা এখানে কাজ করব। তাই এটাকে আমরা যা আছে তাই লিখে দিব। ওকে, তাহলে 3 দিয়ে 27কে আমাকে ভাগ করতে হবে। এখানে রাফ স্পেস আছে, আমরা রাগ করতেছি। তাহলে আমরা 3 এর নামটা পড়বো, 3 নং 27 9 পর্যন্ত আসে, ডাইরেক্ট যাচ্ছে এটা। তো নামটা অবশ্যই তোমরা জেনে রাখবা, নামটা অঙ্ককে অনেক সহজ করে দেয়। তাহলে এখানে কতবার আসতেছে 9, যদি আমরা 3 দিয়ে 27কে ভাগ করি 9 পাওয়া যায়। আচ্ছা, এখন এই অঙ্কটার ক্ষেত্রে অনেক ক্রিটিক্যালনেস কাজ করে, অনেকের বুঝতে কষ্ট হয়। ওকে, তো এগুলো অনেক সিম্পল ভাবে করা যায়, আবার অনেক কঠিন ভাবে করা যায়। ওকে, এটা সম্ভাব্য 2 দিনের নিয়ম আছে, আমি 2টা দেখানোর চেষ্টা করি যাতে করে তোমাদের বুঝতে ক্লিয়ার হয়। প্রথমত, এতক্ষণ আমরা সংখ্যাকে সরাচ্ছিলাম, কারণ দেখা গেল যে সংখ্যাকে সরালে বক্সের ভ্যালু পাওয়া যায়, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা সংখ্যাটাকে চাইলেও সরাতে পারবো না। তো সংখ্যার আগে যেমন একটা ভাগ দেওয়া আছে, তাহলে সামনে আমাকে গুণ ধরে নিতে হবে, কারণ ক্যালকুলেশনটা যদি যোগ বিয়োগের থাকে সামনেটাকে যোগ ধরবো, ক্যালকুলেশনটা গুণ ভাগের থাকলে আমরা সামনে গুণ ধরবো। বাট এটা ঘরের আগে ভাগ চিহ্ন দেওয়া, যদি আমরা 81কে কোন অবস্থাতে সরিয়ে দিই সামনে কিন্তু ভাগ চলে আসে। কোনো সংখ্যার সামনে ভাগ থাকতে পারে না, এটা অঙ্কের রুলসের বাইরে চলে যায়। যদি আমরা 81টাকে সরিয়ে নিয়ে যাই সামনে দেখা যায় ভাগ ঘর চলে আসে, এভাবে কোনো অঙ্ককে লেখা যায় না। যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে আমাদেরকে এটাকে অবশ্যই ইগনোর করতে হবে বা বাদ দিতে হবে, এভাবে চিন্তা করা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা 81কে না সরিয়ে ঘরটাকে সরাবো। এটা দুটো নিয়ম আছে, আমি দুটোটাই দেখাবো, চিন্তা করার কারণ নেই। তো এখানে আমরা কি করবো, 81কে না সরিয়ে ঘরকে সরাবো, ঘরকে ওই পাশে নিয়ে যাবো আমরা। এভাবে লিখবো যে 81, এখানে 9 9 থাকবে, ঘরটা এই পাশে চলে আসবে। এর পাশে কোনো সংখ্যা যদি ভাগ থাকে এর পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, যেটা আমি অলরেডি আলোচনা করছি। যদি এখানে কোনো কিছু ভাগ থাকে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, এরকম হবেই স্বাভাবিক। অঙ্ককে অঙ্কের মতো চিন্তা করতে হবে। সব অনেক ক্ষেত্রে আমাদের যদি নিয়মের বাইরে আসে অথবা আমরা যেরকম করে অভ্যস্ত এমন আসলে আমরা ভয় পেয়ে যাই, এরকম কিছু না। এগুলো স্বাভাবিক চিন্তা করতে হবে। ঘরের মধ্যে কিন্তু কোনো সংখ্যা আছে, সেটাকে হাইড করে রাখা আছে। তারপরে ঘরটা কিন্তু নিজে কোনো সংখ্যা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সংখ্যা না হলে গাণিতিক বাক্যে প্রকাশ করা সম্ভব হতো না, সেটাকে লুকিয়ে রাখা হয়েছে, সেটাও কিন্তু কোনো সংখ্যা, খেয়াল রাখতে হবে। সেটাকে আমরা ভাগ করবো। এখন একটু প্রসেসিং এ দেখা যাচ্ছে যে এরকম আসতেছে। এখন আমরা কি করব, এটাকে এই পাশে নিয়ে আসবো, এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, কারণ যতগুলো উত্তর বার হচ্ছে ঘরগুলো কিন্তু হাতের বামে অবস্থান করতেছিল। তো আমরা ঘরটাকে বামে নিয়ে আসবো। অঙ্ক করার জন্য অনেক ক্ষেত্রে আমার ডানটাকে বামে আনতে হয়, বাম থেকে ডানে আনতে হয়, উপর থেকে নিচে আনতে হয়। তো এই বিষয়টা বোরিং না ফিল করে এটাকে এটাকে আসলে বুঝে নেওয়াটাই ভালো। তো আমরা ঘরটাকে সামনে নিয়ে আসবো, মানে এই পক্ষটাকে সামনে নিয়ে আসবো। 9 গুণ ঘর সমান সমান 81। জাস্ট কিছু বললাম না, এই পক্ষটাকে আমরা এখানে নিয়ে আসলাম আর এটাকে এর পাশে নিয়ে আসলাম। আর কিছু করার কোনো প্রয়োজন নেই। যখন আমরা পক্ষ চেঞ্জ করবো, আমি নর্মালি এখন বললাম যে গুণ থাকে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়। এই বিষয়গুলো ছিল যদি আমরা কোনো একটা পক্ষকে সরাই, যদি কোনো আমরা একটা পক্ষকে সরাই, ওকে। কিন্তু যখন দুটোটা পক্ষ পরস্পর এক্সচেঞ্জ করবে বা পরস্পর ডান থেকে বামে যাবে তখন কিন্তু কোনো সাইনের পরিবর্তন হবে না। যখন আমরা একটাকে ডান থেকে বামে নিব তখনই সাইন পরিবর্তন হবে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ পরিবর্তন হবে। কিন্তু দুটোকে যখন আমরা এক্সচেঞ্জ করবো তখন কোনো সাইনের পরিবর্তন হবে না। এখন যদি আমরা চিন্তা করি 9-এর সাথে এটা সম্পর্ক হচ্ছে গুণের, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা ঘর দিব এই পাশে, ঘরের আগে গুণ চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা প্রসেসিংটা পুরো গুণের। 9-এর আগে আমাকে গুণ ধরে নিতে হবে, আমরা 81 লিখবো, 81 81 জায়গায় থাকবে, 9টা পিছে চলে যাবে, 9টাকে অবশ্যই গুণ ধরতে হবে, পিছে গেলে ভাগ হয়ে যাবে। আশা করি এই জায়গাটাতে কারো কোনো প্রবলেম নেই, এগুলো অলরেডি আলোচনা করা হয়েছে। এখন আমরা যদি 81কে 9 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। কত হবে, এখানে আমরা রাফ করবো, স্পেস আছে, 9 ভাগ 81, 9 নং 81, এটা 9 নামটা পড়লে আসে, 9 নং 81। অতএব আমরা যদি লিখি 81 ভাগ ঘর সমান সমান 27 ভাগ 3, এটা জায়গায় ঘরে যে উত্তর কত আসবে, 9 আসবে, যে ঘরের যে ভ্যালুটা এটাই কিন্তু এটা। উত্তর হচ্ছে আমার এটা। ওকে, আমি এটা সম্ভাব্য আরেকটা নিয়ম বলতে আলোচনা করব, অবশ্যই দেখাই। আমি এই অংশটাকে মুছে দিচ্ছি। ওকে, এটা আমি আরেকটা নিয়ম আলোচনা করি, এটাকে মুছে দিচ্ছি। এটা হচ্ছে 3-এর বিকল্প নিয়ম। তো এখান থেকে আমরা জানি যে
আচ্ছা, আমরা এখান থেকে এই পর্যন্ত এটাকে আপাতত তুলি, এখান থেকে এই পর্যন্ত আমরা তুলি, যেহেতু আমাদের ডিফল্ট করতে হবে। এখানে আমরা লিখবো হচ্ছে 81 ভাগ ঘর 27 ভাগ 3। আচ্ছা, তো যেটা আমি বললাম যে আমাদের ক্ষেত্রে প্রথম দুইটা লাইন সেম হবে, পরে এটা পরিবর্তন হবে। তাহলে আমরা আপাতত এখানে কাজ করব। এখানে অলরেডি ভ্যালুটা বের করা আছে, আমি আর এখানে পরিশ্রম করতেছি না। যেমন 3 দিয়ে 27 ভাগ করলে 9 থাকে, যেটা অলরেডি করা হয়েছে, এখানে 9 লিখলাম। এখন আমাদের বাকি কাজটা করা হবে, যেখানে আমি বললাম যে এই পাশে আমাদের নিয়মটা পরিবর্তন হয়ে যাবে। এখানে আমরা যেভাবে চিন্তা করছি, এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটু অন্যভাবে চিন্তা করব। আমরা কি করবো, ঘরটাকে পিছিয়ে নিব না ডাইরেক্ট, আমরা কি করবো, উপর নিচে করব। উপর নিচে মানে কি, ওর সাথে সম্পর্ক ভাগের। ভাগ কিন্তু দুইভাবে প্রকাশ করা যায়। যেমন আমি লিখলাম হচ্ছে 4 ভাগ 2। আবার এটাকে যদি এভাবে লেখা যায় 4 ভাগ 2, দুটোই কিন্তু কারেক্ট অ্যান্সার। একটা উপর নিচে আর একটা হচ্ছে ডানে বামে। তো এটাকে আমরা ডানে বামে না রেখে উপর নিচে রাখবো। 81 ভাগ ঘর সমান সমান 9। এটাতে করলে অঙ্ক আরো ছোট হয়ে যায় কিন্তু। ওকে, এবার আমরা খেয়াল করবো যে 81 সাথে ঘরের সম্পর্ক যে ভাগের, ঘরটা পাশে গেলে গুণ হয়ে যাবে। 81 তাহলে কি আসবে, 9 গুণ ঘর। তাহলে এখানে কি দাঁড়ালো, একই জিনিস কিন্তু আমরা করলাম, জাস্ট আমরা কি করলাম, এটাকে ডানে বামে না রেখে ওপর নিচে করলাম। তারপর যদি আমরা চিন্তা করি, এইটা আর এটা কিন্তু সেম জিনিস। কোথায়, এই যে এই অংশটুকু, এই অংশটা কিন্তু একেবারে সেম, কোনো পরিবর্তন নেই, জাস্ট নিয়মটা ভিন্ন। দেখলে বোঝা যাবে, বাকিটা কিন্তু সেম নিয়মে করা হবে। তো একই বিষয় কিন্তু, কোনো পার্থক্য নেই। তাহলে এটাকে উপর নিচে করা যায়, ডান বামেও করা যায়। যে যেটা প্রিফার করে, অনেকের সাথে দেখা গেলো যে এই নিয়মতে বুঝতে কষ্ট হয়, তাহলে এই নিয়মে আসতে পারো, কোনো আপত্তি নেই। অথবা যারা এই নিয়মে ভালো লাগে না, তাহলে ওই নিয়ম ফলো করতে পারো। আশা করি 3 পর্যন্ত কার কোনো প্রবলেম নেই। এই ম্যাথগুলো এরকমই। তো আমি এটাকে রাখি 3 নাম্বারটাকে, আমি এই অংশটাকে মুছে দিই 4 নাম্বারের জন্য। এই যে 2 নাম্বারটাকে, 4 নাম্বারটা আমাদের বাকি আছে এখনো। ওকে, তাহলে আমরা প্রশ্নটাকে তুলে ফেলি। 3 যোগ 8, 3 যোগ 8 গুণ ঘর, গুণ ঘর সমান সমান 35। আচ্ছা, এটা অনেকের ক্ষেত্রে ক্রিটিক্যাল বা কষ্টসাধ্য হতে পারে, কারণ এখানে একসাথে 3 লেয়ার, এতক্ষণ যা করা হয়েছে 2 লেয়ার 2 লেয়ার ছিল, বাট এখানে 3 লেয়ার। এটা ভয়ের কিছু নেই। কি আমরা এই ক্ষেত্রে কি করব, আমরা দেখবো যে আসলে কি করা যায়। তো আমরা যদি এটাকে পড়ি, যেমন 3 যোগ 8 গুণ ঘর, তো আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে বা বিষয় আছে, সেটাকে বলা হচ্ছে যে বদমাশ বলা হয়ে থাকে। বদমাশ কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমাকে কোন কাজটা আগে করা উচিত অথবা কোন কাজটা পরে করা উচিত। আচ্ছা, বদমাশটা বোঝার জন্য আমি এটাকে ব্লক করে বা মুছে দিচ্ছি, কারণ আমাকে লিখতে হবে এখানে। এটাই আমি মুছে দিচ্ছি 3 নাম্বারটাকে। তো বদমাশ, এটা ফর্মুলা বলা হয় BODMAS, বদমাশ। একটা বিষয় আমি সবাইকে বলি, সেটা হচ্ছে যে অঙ্ক, যেমন একটা অঙ্ক আমি এটাকে করে চলে যেতে পারতাম, এটাকে আসলে আমি কোনোরকম বুঝতে পারতাম, বাট একটা অঙ্ক থাকলেও যদি সেখানে কিছু বুঝার থাকে, অবশ্যই তোমরা বুঝে নেবে। অনেক ক্ষেত্রে টিচাররা ক্লাসের মধ্যে আসলে স্টুডেন্ট জিজ্ঞেস করে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, তোমরা মনে করো যে থাক বাদ দিই, আমরা শেখার প্রয়োজন নেই, তোমরা অনেক সময় প্রশ্ন করো না, যার কারণে দেখা গেলো যে সেই অঙ্কটা তোমাদের শেখা হয় না। অনেক ক্ষেত্রে টিচার আসলে আগ্রহ দেখায় না। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, অঙ্ক যতটুকু তোমরা অসতর্ক থাকো বা করো না অথবা হেলামি করো, সেটা কিন্তু পরীক্ষার মধ্যে চলে আসে। তো টিচাররা কিন্তু এই বিষয়টা বুঝে। তো তোমাদের যদি একটা অঙ্কের জন্য সময় নষ্ট হয়, তোমার সময় নষ্ট করে সেটাকে শিখে নিবা, এটা হচ্ছে একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য। ওকে, আমি এটা কেন বললাম, এই অঙ্কটার জন্য এটা জানা খুবই জরুরি। এখান থেকে আমরা একটু করি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ব্রাকেট, ব্রাকেট। ওকে, ব্রাকেট মানে হচ্ছে বন্ধনী, ও মানে হচ্ছে আমার অফ, অফ মানে হচ্ছে আমার এর, এটাকে বলা হচ্ছে এর। তারপর এটা মানে হচ্ছে আমার ডিভিশন, ডিভিশন। এটাকে একটা সুন্দর করে লেখা যেত, আমি বুঝে না লিখতেছি। এটা নাম হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন, মাল এমিয়াল মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে আমার গুণ। এটা মানে হচ্ছে আমার অ্যাডিশন,
অ্যাডিশন মানে হচ্ছে আমার যোগ, এটা মানে হচ্ছে আমার সাবট্রাকশন। সাবট্রাকশন হচ্ছে বিয়োগ। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যেটা অধিকাংশ অঙ্কের ক্ষেত্রে এটাকে ইউজ করা হয়। সাধারণত একটা বের অঙ্ক আছে যেটাকে বলা হয় সরল, সরলের ক্ষেত্রে এটাকে ফলো করা হয়। অবশ্যই এই সিকোয়েন্স মেনটেন করে আমাদেরকে এই টাইপের অঙ্কগুলো সলভ করা উচিত। সে বলে দিচ্ছে কাকে আগে করতে হবে। নাম হচ্ছে বদমাস, যেমন ব্র্যাকেট অফ, সবার আগে আমাকে ব্র্যাকেটে কাজ করতে হবে। যদি এই অঙ্কগুলো ব্র্যাকেটের না, তো আমরা কি করব না, আমরা কি করব, যদি ব্র্যাকেট নেই এটা বাদ দিচ্ছি। এর অনেক অঙ্কে এর থাকে, এরটাকে আমরা বলতে বাদ দিচ্ছি। তারপর হচ্ছে ডিভিশন, তার মানে বলতেছে যে এগুলো করার আগে আমাকে আগে এটা করতে হবে। আগে ডিভিশন আসবে, পরে মাল্টিপ্লিকেশন মানে গুণ আসবে, পরে অ্যাডিশন, পরে হচ্ছে আমার সাবট্রাকশন। তো অঙ্কগুলো এই নিয়ম ফলো করে তারা আগায়। ওকে, এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এখানে আমাদের যোগের একটা সাইন আছে, গুণের একটা সাইন আছে, আমরা কাকে আগে করব। একটা জিনিস আমরা যদি খেয়াল করে থাকি যে তাদের মধ্যে একটা কানেকশন আছে। যেমন আমরা বললাম যে আমরা চাইলেও 8-এর সাথে ঘরকে গুণ করতে পারবো না। কেন পারবো না? কারণ ঘরের মানটাই আমি জানি না। তাহলে আমরা কি এখন কি করব? 3-এর সাথে 8কে যোগ করে দিব। যদি আমরা যোগ করি তাহলে এই রুলসটাকে ভায়োলেট করা হবে, কারণ যোগের আগে আমাকে কিন্তু গুণের কাজটা করতে বলতেছে, এই গুণটা কিন্তু আগে আসতেছে। তাই চাইলেও আমরা 3 আর 8কে যোগ করতে পারবো না, এই শুধুমাত্র এই ফর্মুলার কারণে। যদি ফর্মুলাটাকে ইগনোর করা হয় তাহলে অঙ্কটা কিন্তু ভুল হবে। তো আমরা কি করব, যেহেতু গুণের কাজটা আগে করা উচিত, বাট গুণের কাজটা আমরা করতে পারতেছি না, আমরা যোগের কাজটা করব। কিন্তু যোগের সাথে 8-এর কোনো সম্পর্ক আসবে না, কারণ 8-এর সাথে সম্পর্ক হচ্ছে ঘরের। তো যোগটা আমরা কি করব, পিছনে চলে যাব। যদি তোমাদের এটা বুঝতে কষ্ট হয় তোমরা ভিডিওটা টেনে দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবা, তখন কনফিউশন রেখো না নিজের মধ্যে। তাকে আমরা 3টাকে সরিয়ে দেবো। 3টা 8-এর সাথে কোনো কাজ করতে পারবে না, কারণ 8-এর সম্পর্ক হচ্ছে ঘরের সাথে। যদি আমরা 3-এর সাথে 8 করে ফেলি, পরে ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। পরে 3টাকে আমরা আগে সরাবো। তো আমি আবারও বললাম যে 3-এর আগে কিন্তু কোনো চিহ্ন নাই। এটাকে আমরা কি যোগ ধরবো, না বিয়োগ ধরবো, না গুণ ধরবো, না ভাগ ধরবো? স্বাভাবিক যোগ আর গুণ ধরে নেওয়া হয়। এখানে গুণ আছে, যোগ আছে, বাট আমাকে চিন্তা করতে হবে ঠিক ইমিডিয়েট 3-এর ঠিক পরে কিন্তু যোগ আছে। তাহলে কি হবে, 3-এর ঠিক পরে যোগ থাকলে 3 আগে আমাকে যোগ ধরে নিতে হবে। এখানে বিয়োগ থাকলে আমরা যোগ ধরতাম। চলো, তো 3টাকে আমরা আগে সরাবো। তাহলে 8 থাকবে এখানে, গুণ ঘর 35, এখানে যোগ আছে, এখানে গেলে বিয়োগ হয়ে যাবে। ডিসকাশনগুলো ভালো মতো বুঝে নেবে, অঙ্কটা বুঝের উপর নির্ভর করে, মুখস্থ করে লাভ নেই। আমরা এখন কি করব, এটার মধ্যে আমরা বিয়োগ করে দেবো, এটা আমরা এইভাবে রাখবো। 8-এর আগে যোগ লাগার কোনো প্রয়োজন নেই, এটা ভ্যানিশ হয়ে গেছে এখানে। তাহলে আমরা 35 থেকে 3 গেলে কত থাকে আমরা দেখবো, 35 বিয়োগ 3। তাহলে 5 থেকে 3 গেলে 2, হাতে কোনো সংখ্যা নেই, 3 3 32। আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি তাদের মধ্যে সম্পর্ক গুণের, তাহলে 8 এখানে গুণ আছে, এটা আমাকে খেয়াল রাখতে হবে স্টেপ বাই স্টেপ। তো 8টাকে আমরা ওই পাশে নিয়ে ভাগ করে দেবো। এখানে গুণ চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। 32, এখানে গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে। 8 দিয়ে যদি 32কে আমরা ভাগ করি কি আসে, 8 ভাগ 32। ওকে, তাহলে 8 করলে 4 8 32, 4 8 32। শোন, তাহলে এখানে কত আসতেছে, 4 আসতেছে। অতএব তাহলে আমরা যদি লিখি 3 যোগ 8 গুণ ঘর সমান সমান 35, এখানে কি আসবে, অবশ্যই 4 আসবে, উত্তর 4। তো অঙ্কগুলো শেষ করার আগে আমি একটু রিভিউ করি। এখানে অবশ্যই আমাকে স্টেটমেন্টটা ভালো মতো ক্লিয়ার রাখতে হবে। অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টকে দেখা যাচ্ছে যে তারা কখন কোশ্চেন পড়েই না, শুধু কিছু উত্তর প্রশ্ন জাস্ট দেখে সেটাকে তারা প্র্যাকটিস করে, এটাকে তারা মুখস্থ করে, যেটা একেবারে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। প্রত্যেকটা কোশ্চেন বুঝতে হবে যেখানে কি বলতেছে। কেন আমি এটা বললাম, অধিকাংশ স্টুডেন্টের মধ্যে টেন্ডেন্সি কাজ করে, বা যারা শেখায় তারা বাচ্চাদের সাথে এগুলা উঠিয়ে উত্তরগুলো লিখে দেয়, বাচ্চাদেরকে বলে যে তোমরা খালি প্র্যাকটিস করো। এটা কখনো করা উচিত না। অবশ্যই কোশ্চেনটাকে পড়তে হবে, বারবার কোশ্চেনটাকে পড়তে হবে। একটা উত্তর করার আগে কোশ্চেনটাকে কমপক্ষে 3 বার করে পড়ে নেওয়া উচিত, যাতে করে বাচ্চারা খেয়াল থাকে যে কোন প্রশ্নে অ্যান্সার করতেছে তারা। অনেক ক্ষেত্রে যখন কোশ্চেনটাকে ঘুরিয়ে দেওয়া হয় তখন কিন্তু বাচ্চারা সেটাকে ধরতে পারে না, কারণ তারা জানেই না কি করতেছে তারা, তারা শুধু উত্তরগুলোকে মুখস্থ করে রাখে। তো যেটা কখনোই অ্যাপ্রোপ্রিয়েট না। পড়ানোর আগে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখা উচিত। তাহলে আমরা অবশ্যই যে এই অঙ্কগুলোকে ধাপে ধাপে বুঝে বুঝে করবো। আর আমার ভিডিওতে কোনো সমস্যা থাকলে তোমরা টেনে দেখবা। তো আশা করি কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো বিষয়ে কোনো জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা,
আমি এটার বেটার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আমি বেশি সবসময় বলি যে ভুল থাকাটা একদম স্বাভাবিক। লেখার সময় অনেক সময় ভুল হয়ে যায়। তো যদি ভুল থাকে অবশ্যই তোমরা জানাবা। আমি ট্রাই করবো এটার বেটার সলিউশন করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।